বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকের প্রভাতী অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনারা সকলেই ভালো আছেন। আজ এক ঐতিহাসিক দিন হতে চলেছে। ভারতবর্ষের সংখ্যালঘু সমাজের কাছে আজকের দিনটা ইতিহাসে চিহ্নিত হতে পারে বলে আমাদের মনে হয়েছে। আপনারা সকলেই জানেন আজ 20শে মে মঙ্গলবার সুপ্রিম কোর্টে মোদী সরকারের আনা সংশোধিত ওয়াকফ আইনের ওপরে প্রধান বিচারপতি ভূষণ রামকৃষ্ণ গভাইয়ের এজলাসে এবং জর্জ আগস্টিন মসির এজলাসে এই মামলার শুনানি হবে। আপনারা সকলেই অবহিত আছেন, এর আগে পর্যন্ত প্রধান বিচারপতি হিসাবে গাভাই সাহেব দায়িত্ব নেয়ার পর গত 15ই মে এই মামলার শুনানি ছিল। সেদিনই একটা ইন্টারিম অর্ডার, অন্তর্বর্তী আদেশ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়েছিলেন দেশের প্রধান বিচারপতি। কিন্তু সেদিন আমরা দেখেছি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে দাঁড়িয়ে দেশের সলিসিটর জেনারেল অর্থাৎ কেন্দ্র সরকারের আইনজীবী তুষার মেহতা প্রায় হাতে পায়ে ধরার মতো উপক্রম আরেকটা সময় চাইলেন। এই সময়ের বিরোধিতা করলেন স্বয়ং মুসলিম পার্সোনাল ল বোর্ডের লয়ার প্রখ্যাত আইনজীবী কপিল সিব্বল, অভিষেক মনু সিংভিরা। কিন্তু বারবার দেশের সলিসিটর জেনারেল নিজে যখন প্রধান বিচারপতির কাছে বলছেন, আপনি যেন তেন প্রকারণে যা বলবেন সেটাই হবে, আমি আপনাকে এই এজলাসে দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম কোনোভাবেই সংশোধিত ওয়াকফ আইন এই কদিনের জন্য কার্যকর করা হবে না, যতদিন না আপনার এজলাস, আপনার কোর্ট একটা রায় প্রদান করে ততদিন আমরা এই আইন কার্যকর করব না। শেষ পর্যন্ত প্রধান বিচারপতি সলিসিটর জেনারেলের অনুরোধে পিছিয়ে দিলেন। বরং প্রধান বিচারপতি বলেছিলেন 2 ঘন্টা শুনানি করলেই একটা বিষয় বেরিয়ে আসবে। তা সত্ত্বেও তুষার মেহতা রাজি হননি। তখন বললেন কবে করতে হবে? উনি বললেন নেক্সট ডে বলতে কবে? শুক্রবার? বললেন না ফ্রাইডে। বললেন নো ফ্রাইডে। ফ্রাইডের পরের দিন স্যাটারডে হবে? না হবে না। স্যাটারডের পরে সানডে কি করে হবে? তা বললো মানডে করি। বললো নো মানডে নয়, তো আরেকটা দিন দেন টুইসডে, আরও কিছু তথ্য প্রমাণ নিয়ে যাবেন। আমি জানি না কি তথ্য প্রমাণ কেন্দ্র সরকারের কাছে আছে, আমরা কেউ জানি না। কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার, এর মাঝখানে যেটা করলেন, দেশের রাষ্ট্রপতি সরাসরি চিঠি দিলেন প্রধান বিচারপতিকে কিছু সাংবিধানিক প্রশ্ন তুলে। রাষ্ট্রপতিকে কি প্রশ্ন করা যায়? রাষ্ট্রপতির কি সময়সীমা বেঁধে দিতে পারে সুপ্রিম কোর্ট? এই নানা কিছু প্রশ্ন 143 নম্বর সংবিধানের 143 নম্বর ধারাকে সম্বল করে তুলে দিলেন। তার উত্তরও দিলেন সঙ্গে সঙ্গে, প্রায় সঙ্গে সঙ্গে উত্তর এসে হাজির হল। আমরা ভাবিনি। আর এমন উত্তর দিলেন, এমন উত্তর দেওয়া হলো সুপ্রিম কোর্ট থেকে যে কার্যত মোদী সরকার এবং রাষ্ট্রপতি ভবন পর্যন্ত নিশ্চুপ হয়ে গেল, কথা বলার জায়গা রইল না। আর গতকাল বলতে আমি যেটা বলতে চাইছি, গত রবিবার যে ঘটনা ঘটেছে ভারতের ইতিহাসে, স্বাধীনতার ইতিহাসে ব্যতিক্রমী ঘটনা বলা যেতে পারে। ভারতবর্ষের একটি বিজেপি সরকার এতটা নোংরামো করতে পারে, শুধুমাত্র এই ঘটনাটা যদি প্রধান বিচারপতি সবার নজরে না আনতেন তাহলে বোঝা যেত না। প্রশ্ন উঠেছে যে হিন্দুত্বের গল্প বলা হয়, সেই হিন্দুত্বের গল্পের কথা বলি আমরা। দ্বিতীয় দলিত প্রধান বিচারপতি দেশে, তাকে সামান্য সম্মানটুকু দেখাতে পারেনি মহারাষ্ট্রের প্রশাসন। নিয়ম হচ্ছে প্রধান বিচারপতি যখন কোনো রাজ্য সফরে যান তখন সেখানে
তাকে রিসিভ করার জন্য আসতে হয় মুখ্য সচিবকে, ডিজিপিকে এবং পুলিশ কমিশনারকে। গত রবিবার তিনি মহারাষ্ট্রে গিয়েছিলেন, মুম্বাই শহরে। সেখানে গিয়ে তিনি বিমানবন্দরে এই 3 ব্যক্তিকে রিসিভ করতে দেখতে পাননি। তাই দুঃখের সঙ্গে বলেছেন এই সামান্য ঘটনা নিয়ে তার কোনো মনক্ষুণ্ণ হয়নি, কিন্তু এটা তিনি 142 ধারা প্রয়োগও করবেন না। কিন্তু এটা বলে গেলাম কারণ এটা সম্মানের প্রশ্ন, সংবিধান অধিকারের প্রশ্ন। সংবিধান যে অধিকার দিয়েছে, সংবিধান যে সম্মান দিয়েছে আইনসভা, বিচার সভা, প্রশাসনিক বিভাগকে, তাদের যথাযথভাবে সম্মান দেওয়াটা প্রয়োজন আছে। সেই সম্মান, সবাই সমান সংবিধানের চোখে, সবাইকে সমান গুরুত্ব দিতে হবে। আর সবার উপরে সংবিধান সত্য, আর সংবিধানকে দেখার জন্য রয়েছে সুপ্রিম কোর্ট। গত রবিবারও তিনি বলেছেন সংবিধানই সর্বোচ্চ। এতে আমরা আশার আলো দেখতে পাচ্ছি। এদেশের সংখ্যালঘু সমাজ, এদেশের সাধারণ নাগরিক সমাজ কর্নেল সুফিয়া কুরেশিকে যেভাবে অপমান করেছে মধ্যপ্রদেশের একজন মন্ত্রী, তারপরেও তার মন্ত্রিত্ব যায়নি। যারা সেনাকে নিয়ে যারা গর্ববোধ করে, সেনাকে যারা দেশপ্রেমের অংশ হিসাবে মনে করে কথিতভাবে ঘোষণা করে, তাদেরই নেতা সেনা আধিকারিককে অপমানজনক কথা বললেন, তারপরও তার পদ গেল না। সুপ্রিম কোর্টে যে ধাক্কা খেলো, ধাক্কা খাওয়ার পরও এখনো পর্যন্ত যখন ভিডিও করছি তখনও পর্যন্ত বিজয় শাহকে সরানোর নির্দেশ দেননি নরেন্দ্র মোদী। ভাবা যায় যে নরেন্দ্র মোদী দেশপ্রেমের গল্প বলেন, সেই নরেন্দ্র মোদী একটা মহিলা আধিকারিক, সেনা আধিকারিককে যে কদর্য ভাষায় আক্রমণ করেছেন, তারই মন্ত্রী, তার দলেরই সহকর্মী, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি। সুপ্রিম কোর্টকে আসতে হচ্ছে, সুপ্রিম কোর্টকে ব্যবস্থা নিতে হচ্ছে, সুপ্রিম কোর্টকে সিট তৈরি করতে হচ্ছে, সুপ্রিম কোর্টকে রিপোর্ট চাইতে হচ্ছে। 28 মের মধ্যে রিপোর্ট দিতে বলেছে সুপ্রিম কোর্ট, তারপরে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে সুপ্রিম কোর্ট। ওয়াকাফ, সংশোধিত ওয়াকাফ আইন নিয়ে সুপ্রিম কোর্ট কি করতে চলেছে? সরাসরি বললেই বলা যেতে পারে ওয়াকাফ আইন খারিজ হতে চলেছে সুপ্রিম কোর্টে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সুপ্রিম কোর্ট এই সংশোধিত ওয়াকাফ আইন, মোদী সরকারের ওয়াকাফ আইন ভারতীয় সংবিধানের 14 নম্বর, 16 নম্বর, 29 নম্বর, 30 নম্বর ধারাকে লঙ্ঘন করেছে। সবার উপরে সংবিধান সত্য, তাহার উপরে নাই, তাহার উপরে দেশে কিছু হতে পারে না। যতই আইন করুন, যতই কানুন করুন, যতই আপনার সঙ্গে দেশের কোটি কোটি মানুষ আপনাকে ভোট দিয়ে জিতিয়ে আনুন না কেন, যতদিন এই ভারতবর্ষে সংবিধান বেঁচে থাকবে, সংবিধানে যে লিখিত তকমা আছে, লিখিত নির্দেশাবলী আছে, সেই নির্দেশাবলীর বাইরে যে কোনো আইন আনলে সে আইন সুপ্রিম কোর্ট বাতিল করবেই। তাতে জগদীপ ধনকর রেগে গেলে কিছু করার নেই। সংবিধান যে অধিকার দিয়েছে, সংবিধান যে 142 নম্বর ধারাতে সুপ্রিম কোর্টকে বলেছে যে তুমি লক্ষ্য করবে কোনো সরকার যেন ফ্যাসিবাদ কায়েম করতে সক্ষম না হয়, সেটাই সংবিধানের দায়িত্ব। সংবিধানের সুপ্রিম কোর্টের মূল দায়িত্ব যে সাংবিধানিক বিধিনিষেধ সঠিকভাবে পালন হচ্ছে কিনা সেটা দেখা। আর সেটা দেখতে গিয়েই আগামীকাল বলছি, আজকে যে ওয়াকাফ সংশোধনীয় আইন নিয়ে যে শুনানি একটু পরেই শুরু হবে, আর যখন দেখছেন কিছু কয়েক ঘন্টা পরেই সেই শুনানি শুরু হবে। মনে করা হচ্ছে সেই শুনানির প্রথমেই 3টি জায়গায় স্টে দিয়ে দেওয়া হবে বলে ইন্ট্রিম অর্ডার, অন্তর্বর্তী আদেশে এই ওয়াকাফ, সংশোধিত ওয়াকাফ আইন অন্তর্বর্তী আদেশে স্থগিত হয়ে যাচ্ছে। এ নিয়ে সন্দেহ থাকার কোনো গল্প নেই, কারণ যে আইন ভারতের সংবিধানের কয়েকটি ধারাকে সরাসরি লঙ্ঘন করছে। কারণ প্রথমত 1995 সালের আইন অনুসারে সমস্ত ওয়াকাফ সম্পত্তি যা আছে, সমস্ত ওয়াকাফ সম্পত্তিকে স্বীকৃতি দেওয়ার কথা সুপ্রিম কোর্ট আগেই বলে দিয়েছে। দ্বিতীয়ত, এই সুপ্রিম কোর্টের যেখানে আপত্তি, অমুসলিম কোনো প্রতিনিধি ওয়াকাফ বোর্ড এবং ওয়াকাফ কাউন্সিলে থাকবে না। পদাধিকারে বলে হয়তো কোনো অমুসলিম বসলেও বসতে পারে, কিন্তু থাকতে পারে না, এখানে স্থগিতাদেশ পড়বে। তৃতীয়ত, ওয়াকাফ সম্পত্তি নিয়ে যে জটিলতা তৈরি হবে, কোনটা ওয়াকাফ সম্পত্তি কোনটা ওয়াকাফ সম্পত্তি নয়, সেটা বিচার করবে আদালত, ডিএম নয়। চতুর্থত যেটা হচ্ছে যে 5 বছরের ইসলাম ধর্মাবলম্বী হতে, 5 বছর ইসলামিক প্র্যাকটিস করতে হবে, মুসলিম হতে হবে, এইটাও সর্বোপরিভাবে সংবিধান বিরোধী, এটাও সম্ভবত বাতিল হতে পারে।
সব মিলিয়ে ওয়াকাফ সংশোধনী আইন আজকের শুনানিতেই বাতিল হওয়ার সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল। দেখা যাক ভারতের প্রধান বিচারপতি B.R. গাভাই, ভূষণ রামকৃষ্ণ গাভাই দলিত বিচারপতি, বৌদ্ধ সম্প্রদায়ের প্রথম প্রধান বিচারপতি, এবং আগাস্টিন জর্জ মসি কি করেন সেদিকেই তাকিয়ে আছে এদেশের লক্ষ কোটি জনতা। সেই সংবিধানের মূল্যবোধকে কার্যকর করা হবে এই বিশ্বাস থেকেই ভারতের জনতা, দেশের মানুষ এখনো সংবিধানের সুপ্রিম কোর্টের দিকেই তাকিয়ে আছে। আমাদের বিশ্বাস সুপ্রিম কোর্ট এদেশের মজলুম সাধারণ নাগরিকদের ন্যায় এবং ইনসাফ পাইয়ে দেবে। আপনারা কি মনে করেন? আপনাদের মতামত প্রত্যাশা করছি। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে